আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু ওয়েট করছি, বাকিরা জয়েন হোক, তারপর শুরু করব। আচ্ছা, অনেকেই জয়েন হয়েছেন, তো আমরা শুরু করি। আমরা গতদিন একটা এক্সপেরিমেন্ট করেছিলাম কোর্স এবং ফাইন এগ্রিগেট দুইটার ক্ষেত্রেই। তো আজকে আমরা নতুন এক্সপেরিমেন্ট দেখব। আমাদের টোটাল তিনটা এক্সপেরিমেন্ট বাকি আছে। তো তিনটার মধ্যে আমরা দুইটা হচ্ছে নেক্সট দিন করব, আর বাকি থাকবে একটা, সেটা আমরা পরের ফ্রাইডেতে করব। তাহলে আমাদের মোটামুটি ফাইনালের জন্য যেই এক্সপেরিমেন্ট গুলো বরাদ্দ ছিল সেগুলো শেষ হয়ে যাবে। আচ্ছা, সো আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে নেক্সট দিন যেই এক্সপেরিমেন্ট দুইটা করব সেটা হচ্ছে 10 এবং 12। টোটাল তিনটা এক্সপেরিমেন্ট বাকি আছে। এক্সপেরিমেন্ট 10, 11 এবং 12, এই তিনটা এক্সপেরিমেন্টই বাকি আছে। তো 10 আর 12 নাম্বারটা আমরা নেক্সট দিন করব, আর 11 নাম্বারটা আমরা বাদ রাখতেছি, সেটা আমরা পরের যে ফ্রাইডে সেটাতে করব। ঠিক আছে? তো আপনারা নেক্সট দিন হচ্ছে এক্সপেরিমেন্ট 10 এবং 12 এই দুইটার ডাটা শিট গুলো নিজেদের কাছে রাখবেন। আচ্ছা, তো এক্সপেরিমেন্ট 10 এর প্রথমে পড়ি আমরা যে টেস্টের নামটা কি। রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন অফ স্মল সাইজ কোর্স অ্যাগ্রিগেট বাই অ্যাব্রাশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য লস অ্যাঞ্জেল মেশিন। এটা খুবই কমন একটা এক্সপেরিমেন্ট। এটাকে আমরা নর্মালি সংক্ষেপে লস এঞ্জেলস টেস্ট বলে থাকি। তো এটা আসলে কেন করা হয় এবং এটার কেন এত বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস টপিকে, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই টেস্টের মূল উদ্দেশ্য কি, বা কেন আমরা এই টেস্টটা করব। আচ্ছা, সো আমি একটু অবজেক্টিভে চলে যাই। তো এখানে অবজেক্টিভ লেখা আছে রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন অফ স্মল সাইজ কোর্স অ্যাগ্রিগেট বাই অ্যাব্রাশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য লস অ্যাঞ্জেল মেশিন। এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে অ্যাব্রাশন আর একটা হচ্ছে ইম্প্যাক্ট অফ দ্য মেশিন। ওকে, এটাকে যদি আমি বাংলায় বলি তাহলে অ্যাগ্রিগেটের অ্যাব্রাশন এবং ইম্প্যাক্ট সহ্য করার ক্ষমতা নির্ণয় করতে হবে। অ্যাব্রাশন শব্দের অর্থ হচ্ছে ঘর্ষণ, ঠিক আছে, ফ্রিকশনও বলতে পারি, এবং ইম্প্যাক্ট হচ্ছে আঘাত। কোনো একটা অ্যাগ্রিগেট কতটুকু ঘর্ষণ এবং আঘাত সহ্য করতে পারে সেটা আমরা এই টেস্টের মাধ্যমে জানতে পারবো। কোনো একটা অ্যাগ্রিগেট রাস্তা বা কংক্রিটের জন্য ব্যবহার উপযোগী কিনা সেটা আমরা জানতে পারবো। এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যাব্রেশন যে ভ্যালুটা আছে, লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু বলা হয়, সেটা আমরা মেজার করতে পারবো। এখন এটার স্কোপ বা এটার সিগনিফিকেন্সটা আসলে কি, এই টেস্টের আমরা কেন এই টেস্ট আসলে করব। প্রথম কথা হচ্ছে অ্যাগ্রিগেট যত শক্ত হবে রাস্তা এবং কংক্রিট তত টেকসই হবে। কারণ যত নরম হবে ততই কিন্তু অনেক ভারী কোনো ট্রাক বা বাস গেলে সে রাস্তা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে। এটা হচ্ছে 1 নম্বর গুরুত্ব। সেকেন্ডটা যদি আমি বলি তাহলে যে বেশি অ্যাব্রাশন লস মানে অ্যাগ্রিগেট দ্রুত ক্ষয় হয়। অ্যাব্রাশন মানে কি? ঘর্ষণ। যত বেশি ঘর্ষণ হবে তত বেশি রাস্তার কংক্রিট বলেন বা অ্যাগ্রিগেট বলেন সেগুলো ক্ষয় হবে। তৃতীয়টা হচ্ছে যে রাস্তা, সেতু বা এয়ারপোর্টে যে আমরা রানওয়ে দেখি, এইগুলোতে ভালো অ্যাগ্রিগেট নির্বাচন আমরা করতে পারবো। ঠিক আছে? কারণ আমরা কোনো একটা অ্যাগ্রিগেট এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহারের আগে টেস্ট করে নিতে পারবো এবং দেখতে পারবো যে এগুলোর অ্যাব্রাশন ভ্যালু কত, কত দ্রুত ক্ষয় হয়ে যায়। তারপর আমরা ডিসাইড করতে পারবো যে উই শুড ইউজ দিস অ্যাগ্রিগেট ইন আওয়ার প্রজেক্ট অর নট। আর তারপরে যদি আমি বলি যে কংক্রিটের যে ডিউরেবিলিটি সেটাও কিন্তু মূল্যায়ন করা সম্ভব হবে, যে কংক্রিটটা কতটুকু ডিউরেবল। ঠিক আছে? তো এইটা ছিল এই টেস্টের হচ্ছে গুরুত্ব। তো এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আসলে থাকে না আপনাদের
ল্যাব ম্যানুয়ালে, বাট আমি একটু বলে দিই যে আসলে ইঞ্জিনিয়ারিং কোন কোন অ্যাপ্লিকেশনে এই টেস্ট আমরা ব্যবহার করতে পারি। প্রথমটা হচ্ছে যদি আপনি হাইওয়ে পেভমেন্ট তৈরি করতে চান, আপনারা যখন আরেকটু উপরের ক্লাসে উঠবেন তখন হচ্ছে পেভমেন্ট নিয়ে আরো ডিটেলসে পড়বেন। এটা ট্রান্সপোর্টেশনের একটা টপিক, এবং পেভমেন্ট বলতে হচ্ছে আসলে ফুটপাথ বা কিভাবে ফুটপাথটা তৈরি করা হয় আরসিসি দিয়ে, সেটা। তো এইসব জায়গায় হচ্ছে গিয়ে আমরা এই টেস্ট করে থাকি যখন অ্যাগ্রিগেট বা কংক্রিট ইউজ করব। তারপরে হচ্ছে এয়ারপোর্টের রানওয়েতে, তারপরে ব্রিজ কনস্ট্রাকশনে, কংক্রিট মিক্স ডিজাইনে বা কোয়ালিটি ল্যাবরেটরি কন্ট্রোলে, এইগুলাতে হচ্ছে আমরা এই টেস্ট ব্যবহার করে থাকি। এটা এখানে নাই, আমি বলে দিলাম। আচ্ছা, অ্যাপারেটাস অনেক ডিটেইলস এ আছে। অ্যাপারেটাস আসলে ডিটেইলস এ লাগবে না, কারণ অ্যাপারেটাসটা আসলে কিভাবে ইউজ করতে হয় এবং এটার মানে ফিগার গুলো কিরকম সেটা তো আপনারা সরাসরি ল্যাবে দেখবেন। তো অ্যাপারেটাস আমি হচ্ছে গিয়ে জাস্ট নামগুলো বলে যেতে চাই। অ্যাপারেটাস হচ্ছে গিয়ে লস এঞ্জেলস মেশিন। এটা তো আমাদের লাগবেই, কারণ আমাদের টেস্টের নামই হচ্ছে লস এঞ্জেলস। সো লস এঞ্জেলস মেশিন, এটা একটা। সেকেন্ড হচ্ছে স্টিল বল লাগবে, মানে স্টিলের বল। তারপরে স্ট্যান্ডার্ড সিভ লাগবে। তারপর একটা ব্যালেন্স লাগবে যেটাতে অ্যাগ্রিগেট গুলোকে মেজার করতে পারবেন। তারপর হচ্ছে একটা ওভেন লাগবে। অ্যাগ্রিগেট স্যাম্পল তো লাগবেই, কারণ আপনি অ্যাগ্রিগেটেরই অ্যাব্রেশন ভ্যালু টেস্ট করবেন, এবং একটা ট্রে লাগবে। ঠিক আছে, এইগুলা হচ্ছে অ্যাপারেটাস যেটা এই টেস্টের মধ্যে আসলে লাগবে। আচ্ছা, এরপরে এখানে সরাসরি হচ্ছে ডাটা শিট দেওয়া আছে, কিন্তু ডাটা শিটে যাওয়ার আগে আমি আরেকটু বলে নেই। সেটা হচ্ছে যে আসলে এই টেস্টের প্রিন্সিপালটা কি বা মূল নীতিটা আসলে কি। সেটা হচ্ছে যে লস এঞ্জেল মেশিনের ভিতরে অ্যাগ্রিগেট এবং স্টিল বলগুলোকে একসাথে নির্দিষ্ট সংখ্যক বার ঘোরানো হয়। মানে আপনি অ্যাগ্রিগেটও দিবেন, স্টিল বলও দিবেন, এবং এটা হচ্ছে এমন একটা মেশিন যেটার ভিতরে হচ্ছে ঘোরানো হবে বারবার, এইটাকে মিক্স করা হবে, এবং এই যে স্টিল বলগুলো আছে এটার সাথে অ্যাগ্রিগেট একটা ঘর্ষণে যাবে বা অ্যাব্রাশনে যাবে। ঠিক আছে, তো এই যে অ্যাগ্রিগেটের ঘর্ষণ এবং আঘাতজনিত ক্ষয় ঘটবে, তারপরে দেখতে হবে যে কতটুকু ওয়েট আসলে রয়ে গেছে অ্যাগ্রিগেটের মধ্যে। মানে প্রথমে ধরেন কথার কথা 10 কেজি অ্যাগ্রিগেট আপনি দিছিলেন, কিন্তু এই লস এঞ্জেল মেশিন চালানোর পরে এটার অবশ্যই ক্ষয় হবে, এবং ক্ষয় হয়ে ধরেন 2-3 কেজি কমে গেল। ঠিক আছে, তো সেটা হচ্ছে সেকেন্ড যে ওয়েট, সেই ওয়েটটাও আপনাকে মেজার করতে হবে, এবং এটার জন্য কিন্তু আপনার ওয়েট মেশিন বলেন বা ব্যালেন্স বলেন, এটা লাগবে। আচ্ছা, তো এখানে প্রথমে হচ্ছে সিভ সাইজ, কত সিভ দিয়ে পাস করতেছে সেটা লিখবেন। কত সিভ দিয়ে হচ্ছে রিটেইন করতেছে সেটাও লিখবেন। আচ্ছা, এবং এখানে একটা গ্রেডিং আছে, এবং গ্রেডিংটার এই যে যদি আপনারা গ্রেডিং অফ টেস্ট স্যাম্পল এই ইয়েতে যান, চার্টে যান, তাহলে দেখতে পারবেন যেখানে স্যাম্পল দেওয়া আছে। যদি পাসিং হয় 1.5 ইঞ্চি দিয়ে বা 3/4 ইঞ্চি দিয়ে, এবং রিটেন হয় 12.5 মিলিমিটার দিয়ে, তাহলে আপনার গ্রেডিংটা কিভাবে নির্ধারিত হবে, এখানে সবকিছু টাইপটা দেওয়া আছে। ঠিক আছে, সো আপনাকে কি দেখতে হবে যে পাসিং এবং রিটেন আসলে কোন টাইপের মধ্যে পড়ে। যে টাইপের মধ্যে পড়ে আপনাকে হচ্ছে সেভাবেই গ্রেডিংটা আর কি আহ নির্ধারণ করতে হবে, এবং এখানে হচ্ছে 150 +-25 এরকম ভাবে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। সো এটা আসলে যদিও খুব একটা ইম্পর্টেন্ট না, মানে গ্রেডিংটা আসলে না হলেও চলে, কারণ আমরা তো মেইনলি টোটাল অয়ার বা টোটাল কতটুকু ক্ষয় হয়ে গেছে অ্যাগ্রিগেট সেটাই বের করব। সো যাই হোক, তো এখানে প্রথমে ওয়েট অফ ম্যাটেরিয়াল W1 দেওয়া আছে, মানে প্রথমেই যে অ্যাগ্রিগেটের ওয়েট সেটা লিখে ফেলবেন। তারপরে কয়টা হচ্ছে স্টিল বল আপনি ব্যবহার করেছেন সেটাও লিখবেন। 20টা বা 30টা বা 5টা 6টা, জয়টা করেন সেটাই এখানে লিখতে হবে। ওয়েট রিটেইনড অন নাম্বার 12C, 12 নাম্বার সিটে কতটুকু ওয়েট রিটেইন হচ্ছে সেটাও হচ্ছে এখানে আপনি লিখবেন, সেটাকে W2 দিয়ে প্রকাশ করা হবে। তো এখানে হচ্ছে W1 এবং এটা হচ্ছে W2। ঠিক আছে, তাহলে এখানে টোটাল W1 এবং W2। এখন অ্যাব্রাশন ভ্যালুটা যেটা সূত্র, সেটা হচ্ছে যে W1 মাইনাস W2 ডিভাইডেড বাই W1 থাকবে নিচে ইন্টু 100%, মানে পার্সেন্টেজ আকারে। ঠিক আছে, তো এরপরে আপনি টোটাল অয়ার বলেন বা হচ্ছে কতটুকু আপনি রিটেইনড হচ্ছে বা কতটুকু প্রথমে ছিল অ্যাগ্রিগেটের ওয়েট, সবগুলো ভ্যালু আপনি পেয়ে যাবেন। এবং যদি আপনাকে ভ্যালুটা পার্সেন্টেজে বের করতে বলে, তখন আপনি 100 দিয়ে এখানে গুণ দিবেন। পার্সেন্টেজে না হলে শুধু W1/W2 ডিভাইডেড বাই W1, এইটুকু আপনার মানে বের করলেই এনাফ। ঠিক আছে, আচ্ছা। সো এখানে হচ্ছে যদিও ইয়েটা দেওয়া নাই। আচ্ছা, এরপরে চলে আসি যে আসলে রেজাল্ট কি বা রেজাল্টটা যে পাবেন এটা আসলে কি মিন করতেছে। অ্যাব্রাশন যে ভ্যালুটা আপনি পাবেন সেটা যত কম হবে একদিকে ততই ভালো হবে। ঠিক আছে, মানে কারণ এটা খুব কমন একটা
মানে কমন সেন্সের কথা যে আসলে ক্ষয় যত কম হবে আমার একদিকেরটা বুঝতে হবে তত ভালো, আর ক্ষয় যত বেশি হবে একদিকে তত ভালো না। তার মানে এটা আমি যদি ব্যবহার করতে চাই কনস্ট্রাকশনে আমাকে হচ্ছে কিছুটা মানে সাবধানতা অবলম্বন করতে হবে। এখন লস এঞ্জেলস বা এই যে আমি বললাম যে ভ্যালুটা এটা আসলে কিরকম এবং এটা আসলে কত পার্সেন্টের নিচে আসলে বা উপরে আসলে ভালো হয় সেটা আমাদেরকে জানতে হবে। কেউ একজন আনমিউট হয়ে গেছেন, সবাই মাইক চেক করেন, মিউট করেন সবাই। আচ্ছা, সো 30% এর নিচে যদি অ্যাব্রেশন ভ্যালু আসে তাহলে খুবই ভালো। যদি 35 থেকে 40% এর মধ্যে আসে তাহলে অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কিন্তু 40% এর বেশি আসলে আমাদেরকে বুঝতে হবে যে একদিকেরটা খুবই দুর্বল। যদিও এই কথাগুলো এখানে কিন্তু লেখা নাই, তারপর আমি বলে দিলাম, ঠিক আছে? ওকে, সো এখানে জাস্ট সিম্পল, এখানে আপনি ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? আমি যেটা বললাম ক্যালকুলেশন সেটা হচ্ছে পার্সেন্টেজে যদি আপনি বের করতে চান, ঠিক আছে, যে কতটুকু পার্সেন্টেজ হলো। আর টোটাল ওয়ার এরকমও হতে পারে যে W1 মাইনাস W2 এইটুকু দিয়েও আপনি বের করতে পারবেন, ঠিক আছে? সেটা হচ্ছে গ্রামে আসবে, পার্সেন্টেজে করতে চাইলে এই সূত্র, আর গ্রামে করতে চাইলে W1 মাইনাস W2। মানে প্রথমে ছিল ধরেন 10 কেজি, তারপর হয়ে গেছে 7 কেজি, তাহলে 10 কেজি থেকে 7 কেজি বাদ দিলে ধরেন 3 কেজি আছে, তাহলে আমার বুঝতে হবে টোটাল ক্ষয় হয়েছে 3 কেজি। আমি কেজিতে বললাম, এখানে আছে গ্রাম, ঠিক আছে? আর যদি অ্যাব্রাশন ভ্যালু পার্সেন্টেজে আসে সেক্ষেত্রে আপনাকে এটা আহ, করতে হবে। এবং যদিও এটা এখানে নাই সরাসরি, আমি বলে দিলাম কুইজের ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কুইজে সরাসরি জাস্ট আমি W1 W2 দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট মাইনাস করে টোটাল ওয়ারটা বসাই দিলেন, এরকম কিন্তু হবে না। অ্যাব্রাশন ভ্যালু আমি ডিরেক্ট যেতে পারি পার্সেন্টেজ আকারে, তখন আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে এবং এখানে হচ্ছে 100 দিয়ে গুণ দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে আপনাকে বের করতে হবে, ঠিক আছে? সো এটা ছিল আমাদের বিষয়টা আরেকবার একটু এক্সপেরিমেন্ট। রিপিট করতে হবে। আমি শুনতে পারি না, আবার বলেন। আরেকবার যদি একটু রিপিট করতে হবে। আপনার কথা শোনা যাচ্ছে না। মানে মেন কথা হচ্ছে এখানে এক উইকেটের প্রথমে আপনি একটা ওয়েট নিবেন এবং এক উইকেট ক্ষয় হয়ে যাওয়ার পরে একটা ওয়েট নিবেন, দুইটার যেই মাইনাস সেটাই হচ্ছে টোটাল ওয়ার। কিন্তু আপনাকে যদি লস এঞ্জেলস অ্যাব্রেশন ভ্যালু বের করতে বলা হয় কোয়েশ্চেনে, তখন আপনাকে এই সূত্র ব্যবহার করতে হবে, W1 মাইনাস W2 ডিভাইডেড বাই W1 ইন্টু 100%। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, অবশ্যই অবশ্যই কুইজের আগে সবগুলো রেকর্ডিং দেখে তারপরে কুইজে আসবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে আপনাকে অ্যাব্রেশন ভ্যালু বের করতে বললে অবশ্যই এই সূত্রটাই ব্যবহার করতে হবে, কিন্তু টোটাল ওয়ার বললে জাস্ট নেগেটিভ মাইনাস করে দিবেন। তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট 10 এর যেই ডাটা শিট সেটা। তো এরপরে অ্যাজ ইউজুয়াল আপনারা হচ্ছে রিপোর্ট লিখবেন। তো এক্সপেরিমেন্ট যেটা 11 আছে এটা আমি এখন আপনাদেরকে করাবো না, এটা আমরা পরের দিন মানে পরের যে ক্লাস সেদিন করব। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 12। এক্সপেরিমেন্ট 10 এবং 12 এই দুইটাই আমরা নেক্সট উইকে করছি। আচ্ছা, সো এক্সপেরিমেন্ট 12 যেটা, সেটা আমরা একটু যাই আগে। এটা হচ্ছে একটা ব্রিক টেস্ট, এটা হচ্ছে মেইনলি ফিল্ড টেস্ট করতে হবে আপনাকে ব্রিকের। আপনারা অলরেডি ব্রিক সম্পর্কে পড়াশোনা করে আসছেন থিওরিতে। তো এখানে হচ্ছে আপনাদের কিছু টেস্ট করতে হবে। এখানে সূত্র, সরি, নামটা হচ্ছে যে স্যাম্পলিং এন্ড টেস্টিং অফ ব্রিক ফর কম্প্রেসিভ স্ট্রেংথ এন্ড অ্যাবজর্পশন। মানে একটা ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু এবং কতটুকু অ্যাবজর্পশন ক্যাপাসিটি আছে, কতটুকু পানি সে অ্যাবজর্ব করে, সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এখানে মেইনলি বুঝতেই পারছেন যে ব্রিকের আসলে স্ট্রেংথ নিয়ে আমাদেরকে মেইনলি কাজ করতে হবে, যে এটার কম্প্রেসিভ স্ট্রেংথটা কতটুকু এবং এটার ওয়াটার অ্যাবজর্পশনটা কতটুকু। অবজেক্টিভ যদি বলি তাহলে এই দুইটাই, ঠিক আছে? এবং ব্রিকের যে স্ট্যান্ডার্ড আছে বা এই স্কিম অনুযায়ী আমরা যে ব্রিক গুলাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলি, তো এটা অনুযায়ী কোন একটা ব্রিক ভালো কিনা সেটা আমরা নির্ণয় করতে পারবো, এটা হচ্ছে অবজেক্টিভ। আর যদি সিগনিফিকেন্স বা স্কোপ বলে থাকি তাহলে হচ্ছে ব্রিকের মানে স্ট্রেংথ আপনি জানতে পারবেন, ব্রিক কত পরিমাণ পানি শোষণ করছে, ডিউরেবল ব্রিক নির্বাচন করতে পারবেন এবং কোনো একটা ভবনের নিরাপত্তাও আপনি নিশ্চিত করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্ব। ঠিক সেম ভাবে আমি একটু বলে নিই ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, যে কোন কোন জায়গায় আপনি এখানে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে মেশনারি ওয়াল তৈরি করতে, কোন একটা ওয়াল যদি তৈরি করতে চান। ফাউন্ডেশন ওয়ার্ক, এই কাজের আগে আপনাকে ব্রিক টেস্ট করে নিতে হবে। বাউন্ডারি ওয়াল তৈরির ক্ষেত্রে, তারপরে হচ্ছে লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে, এবং যদি আপনি ব্রিক কনস্ট্রাকশন, সরি, বিল্ডিং কনস্ট্রাকশনে যান, তো এইসব ক্ষেত্রে ব্রিক বা ইট ব্যবহার করার আগে আমাদেরকে এই টেস্টটা করে নিতে হবে, তাহলে আমরা জানতে পারবো ব্রিকটা কিরকম বা কতটুকু ভালো, ঠিক আছে? সো এখানে কিছু অ্যাপারাটাস আছে। অ্যাপারাটাস হচ্ছে যেহেতু আমরা দুই টাইপের টেস্ট করতেছি, একটা হচ্ছে
অ্যাবজর্পশন টেস্ট এবং আরেকটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। তো অ্যাবজর্পশন টেস্টের ক্ষেত্রে আপনার ওভেন লাগবে, ওয়াটার ট্যাঙ্ক এবং ব্যালেন্স লাগবে, যেটা দিয়ে আপনি মেজার করতে পারবেন। এবং কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের ক্ষেত্রে আপনি সিটিএম টেস্ট বা সিটিএম মেশিন ইউজ করতে পারেন, কম্প্রেসিভ স্ট্রেংথ মেশিন বা কম্প্রেসিভ টেস্টিং মেশিন, কম্প্রেশন টেস্টিং মেশিন, এটাকে সিটিএম মেশিন বলে। তারপর আপনি স্টিল স্কেল ব্যবহার করতে পারেন, তারপর সিমেন্টের মর্টার এবং হচ্ছে ব্রিক স্যাম্পল। ঠিক আছে, কিন্তু নর্মালি যতটুকু আমি জানি যে আমাদের ল্যাবটাতে নর্মালি ব্রিকের ফিল্ড টেস্টটাই মেইনলি করানো হয়। কম্প্রেসিভ স্ট্রেংথ করানো হয় কিনা আমি শিওর না, যদি করানো হয় তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে ফিল্ড টেস্ট করবে। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব যেখানে আসলে কম্প্রেসিভ স্ট্রেংথ ডিটারমিনেশনে কি কি পদ্ধতি আছে এবং অ্যাবজর্পশন টেস্টের ক্ষেত্রে কি কি পদ্ধতি আছে এবং স্যাম্পলিং অফ ব্রিকের ক্ষেত্রে কি কি আছে সবকিছু এখানে লেখা আছে। যদিও আমরা প্রসিডিউর আসলে কুইজের জন্য অত ইম্পর্টেন্ট না, কারণ আমরা টেস্ট যখন করি ল্যাবে তখন টেস্টের যে প্রসিডিউরটা বা যে প্রসেসে করা হয় ওটা আসলে দেখতে পারলে বা ওটা আসলে মানে শিখলেই এনাফ, এটা নিয়ে আলাদা কোনো কুইজে কোয়েশ্চেন হয় না। জাস্ট আপনি যদি একটু অ্যাটেন্টিভ থাকেন ল্যাবে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটার পর কি করানো হয়। ঠিক আছে, তারপরও আমি একটু বলে দেই যে এখানে এখানে যেহেতু দুইটা টাইপের টেস্ট আছে, একটা ওয়াটার অ্যাবজর্পশন আর একটা হচ্ছে আহ আপনার কি বলে কম্প্রেসিভ স্ট্রেংথ। তো ওয়াটার অ্যাবজর্পশনের ক্ষেত্রে যেটা করে নর্মালি সেটা হচ্ছে শুকনো একটা ইটকে পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখতে হয় এবং ওজন বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা জানতে হয়। মানে এটা প্রসিডিউরটা হচ্ছে প্রথমে ব্রিকটাকে ওভেনে একদম শুকনা করবেন, তারপর সেটার ওয়েট নিবেন, ধরেন ওয়েট আসলো 5 কেজি, 24 ঘন্টা পানিতে ডুবাই রাখবেন, তারপরে পানি থেকে উঠায় সারফেসটাকে মুছে দিবেন, সারফেসকে মুছে নিয়ে তারপরে হচ্ছে আপনি আবার ওয়েট মাপবেন, সেটা হবে W2। W1 ছিল আর W2 ছিল। তাহলে অ্যাবজর্পশন যখন আপনি বের করবেন পার্সেন্টেজ তখন এটা কি হবে, প্রথমে W2 যেটা সেটা অবশ্যই বড় হবে। কেন? কারণ এটা তো পানি সহ ওজনটা, এবং W1 ছিল ওভেন ড্রাই অবস্থায় যে ওজনটা ছিল সেইটা, ডিভাইডেড বাই হচ্ছে W1 ইনটু 100%। এটাকে বলা হয় অ্যাবজর্পশন যে ক্যাপাসিটি বা অ্যাবজর্পশনের যে পার্সেন্টেজ সেটা। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশনের। এটা হবে কিনা আমি জানি না, তারপর দেখাই দিলাম। আর পার্ট বি যেটা, সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এটার ক্ষেত্রে যেটা করা হয় যে কোনো একটা ব্রিকের ডাইমেনশন প্রথমে নেওয়া হয় যে কতটুকু মানে আছে, লেন্থ উইথ উচ্চতা এরকম। তারপরে দুই পাশে মর্টার দিয়ে সমান করে দেওয়া হয়, মানে দুই পাশে হচ্ছে মর্টার ইউজ করা হয়। তারপরে হচ্ছে সিটিএম যে মেশিনটা আছে, কম্প্রেশন টেস্টিং মেশিন, সেটার উপরে হচ্ছে ব্রিকটাকে বসানো হবে এবং ধীরে ধীরে লোড দেওয়া হবে এবং আমাকে দেখতে হবে যে কোনো একটা ব্রিক সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারে। ঠিক আছে, ধরেন কথার কথা যে 2000 পাউন্ড পর্যন্ত একটা ব্রিক নিতে পারলো, আর আরেকটা ব্রিক আমি দেখলাম মোটর সহ নিতে পারলো হচ্ছে আপনার 4000 পাউন্ড লোড। তাইলে অবশ্যই আমাকে বুঝতে হবে কি 4000 পাউন্ড যেই লোডটা যেই মানে ব্রিকটা নিতে পারছে সেই ব্রিকটার কি স্ট্রেংথ সবচেয়ে বেশি। তো আমি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনে বা বিগ কোনো কনস্ট্রাকশন বা প্রজেক্টে আমি ব্রিক নির্ধারণ করব, তখন কিন্তু আমি 4000 পাউন্ডের যেই কম্প্রেসিভ স্ট্রেংথের যে ব্রিকটা আছে সেটাকেই আমি ব্যবহার করব। এবং এটা খুবই সিম্পল একটা সূত্র দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে যে W/A বা P/A ও বলতে পারেন। এটার মানে হচ্ছে যে লোড বাই এরিয়া, এটা দিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথ নরমালি হিসাব করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা একটু ডাটা শিটে যাই। সেটা প্রথমটা হচ্ছে ফিল্ড টেস্ট। আপনি ফিল্ডে যাবেন, আপনাকে মানে ব্রিক দেখানো হবে, সেটার কালার শেপ সাইজ কিরকম সেগুলো আপনি লিখে ফেলবেন। তারপরটা তো কম্প্রেসিভ স্ট্রেংথ লেন্থ উইথ এরিয়া, সেটা আপনি পাবেন। তো লেন্থ উইথ থেকে আপনি এরিয়া বের করবেন। কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে মানে মেগা প্যাসকেলও থাকতে পারে, পিএসআই তেও থাকতে পারে। তো আপনি যে কোনো একটা করলেও হবে, দুইটা করলেও হবে, এবং তারপর এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ কতটুকু সেটা। ওকে, সো কম্প্রেসিভ স্ট্রেংথ কিভাবে কোন সূত্র দিয়ে করবেন, লোড বাই এরিয়া দিয়ে। ঠিক আছে, যতটুকু আপনি লোড ব্যবহার করছেন সেটাকে এরিয়া দিয়ে ভাগ দিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথ এখানে লিখবেন। এখানে যদিও লোডের জন্য আলাদাভাবে মনে হয় না কোনো কলাম আছে, বাট লোডটা তো আপনি অবশ্যই যখন টেস্ট করবেন তখন আপনি জানবেন যে কত লোড দেওয়া হচ্ছে। আচ্ছা, অ্যাবজর্পশন ক্যাপাসিটি এসএসডি কন্ডিশন এবং ওডি কন্ডিশন। ওডি মানে ওভেন ড্রাই কন্ডিশন, যেটাকে W1 দ্বারা প্রকাশ করেছি, এবং এসএসডি কন্ডিশন মানে স্যাচুরেটেড অবস্থায় বা ভেজা অবস্থায় ব্রিকের যে ওয়েট। তাহলে এইটা থেকে এটা মাইনাস করবেন, ডিভাইডেড বাই ওডি ইন্টু 100%, সেটা দিলে আপনি অ্যাবজর্পশন ক্যাপাসিটি পাবেন। এরপরে তিনটা ভ্যালুর এভারেজটা জাস্ট লিখে দিলেই অ্যাবজর্পশন ক্যাপাসিটি হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট 10 এবং এক্সপেরিমেন্ট যে 12 আছে এই দুইটার আনুষঙ্গিক কথাবার্তা। তো আমাদের এক্সপেরিমেন্ট 11 করলেই আমাদের মোটামুটি কিন্তু মিডের জন্য যেই সব এক্সপেরিমেন্ট ছিল সেগুলো শেষ হয়ে যাবে। মানে আমাদের এই উইকের পর, এই ফ্রাইডের পর আরো একটা ফ্রাইডে লাগবে আমাদের এক্সপেরিমেন্ট গুলো শেষ হতে, এবং এর পরে যেই ফ্রাইডেটা থাকবে সেদিন আপনাদের কুইজ এবং ভাইবা হবে।
ঠিক আছে? সুতরাং আমি আগেই বলে দিলাম যে আমাদের মানে সম্ভাব্য ডেট কবে কুইজের। তো অবশ্যই কারো পড়াশোনা করা লাগলে আগে থেকে প্রিপারেশন নিবেন, এবং যেহেতু রিপোর্ট গুলো আপনাদেরকে একসাথে জমা নেই আমি, তো সবাই চেষ্টা করবেন যে ধাপে ধাপে রিপোর্ট গুলো করে ফেলার। কারণ যদি একসাথে মানে যদি রিপোর্ট গুলো রেখে দেন যে না, আমি একদিনে লিখে ফেলবো, তখন আপনাদের উপরও প্রেশার পড়বে। আর নর্মালি কুইজের আগের 2-1 দিন রিপোর্ট না লিখে আসলে পড়াশোনা করাটাই আমার মনে হয় ভালো। তো রিপোর্ট গুলো আস্তে আস্তে গুছায় ফেলেন, সব রিপোর্ট রেখে দিয়েন না। আমি একবারেই সব রিপোর্ট জমা নিব, ঠিক আছে? বাট রিপোর্ট গুলো লিখতে থাকবেন, যাতে এমন না হয় যে মানে একবারে গিয়ে প্রেশার পড়ে গেল, ঠিক আছে? তো এই ছিল। আর গতদিন আমি কোনো একটা সেকশনের সম্ভবত বি সেকশনের ডাটা শিট গুলো সাইন করে আমার ডেস্কে রেখে গিয়েছিলাম, এবং আমি সোমবারে অফিসে গিয়ে দেখি আমার ডেস্কের উপরে আছে। আমি জানি না কেন নেন নাই কোনো একজন, বিশেষ করে হচ্ছে সিআর কে আমি বলবো বি সেকশনের, যে আপনি অবশ্যই আপনাদের যে 12টায় ক্লাস শুরু হবে 12টার আগেই আমার ডেস্কে আসবেন, এসে ডাটা শিট গুলো নিয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বি সেকশনের উদ্দেশ্যে বলা। আর এ সেকশনের উদ্দেশ্যে আমি বলবো, সিআর যদি আসে তো আসলো, আর সিআর যদি না আসে তাহলে 2জন আসবেন আমার ডেস্কে ক্লাসের পরে, এবং এসে আপনাদের যে রিপোর্ট গুলো আছে মিডের সেটা নিয়ে যাবেন। গতদিন বি সেকশন রিপোর্ট গুলো নিয়ে গিয়েছিল মিডের, আমি দেখে রেখেছিলাম, কিন্তু এই সেকশনের রিপোর্ট গুলো আমার কাছেই আছে। সিআর যদি আসে তো ফাইন, সিআর আরেকজনকে নিয়ে আসবেন। আর যদি সিআর না আসে, নিজ দায়িত্বে 2জন আসবেন, এসে রিপোর্ট গুলো নিয়ে যাবেন, ঠিক আছে? কারণ এই রিপোর্ট গুলো কিন্তু আপনাদের ফাইনাল কুইজের সময় সবগুলো আবার আমাকে জমা দিতে হবে সেই ফাইলে করে, ঠিক আছে? তো এই ছিল এ সেকশন এবং বি সেকশনের উদ্দেশ্যে আমার কথা বলা। তো আমি হচ্ছে একটু রোল কল করব। এই সেকশনের রোল কলটা আমি আগে করব, সো এটা একটু রেসপন্স করবেন সবাই। Yes, ma'am. ওকে, সো 36 ব্যাচের রোল 13। Yes, ma'am. ওকে, 37 ব্যাচ রোল 13, 38 রোল 2, 3, 38 row 2, ma'am. 2 আছে। Roll number 02. রোল 3, Present, ma'am. 4, Present, ma'am. 5, 6, Yes, ma'am. 7, 8, Yes, ma'am. 9, 9 আছেন? আচ্ছা, 10। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি মাঝি। সেটা হচ্ছে, আমি গত ফ্রাইডেতে এ সেকশনের 8টা থেকে যে ক্লাসটা, সেখানে আমার যতদূর মনে পড়ে আমি 15-20 মিনিট ওয়েট করে তারপরে গেছিলাম, এবং গিয়ে দেখছিলাম হাতে গোনা মনে হয় 10-12 জন ছিলেন ক্লাসে, ঠিক আছে? আমি আসলে আইডি গুলো মার্ক করে রাখি যে কারা আসলে রেগুলার ক্লাসগুলো করে আর কারা রেগুলারই ক্লাস করে না, শুধুমাত্র মানে কুইজের সময় আসে, ঠিক আছে? সো এইটার উপরে আপনাদের কিন্তু রেজাল্টে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়বে। আমি গতদিনও আপনাদেরকে অনলাইন ক্লাসে বলে দিয়েছিলাম খুব ক্লিয়ার ভাবে যে ক্লাসগুলো করবেন। কারণ অনেকেই মিডে আমি দেখেছি যে আপনাদের মানে প্রেজেন্টের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? এবং বেশিরভাগই আপনারা অ্যাবসেন্ট ছিলেন, এবং এই কথাগুলো বলার পরও, বারবার বলার পরও কেন আপনারা জিনিসগুলো সিরিয়াসলি নেন না আমি জানি না। তো নেক্সট ক্লাসেও আমি যদি দেখি যে না সেম অবস্থা, তাহলে আমার মনে হয় যতদূর আমি নিয়ম করব সেটা হচ্ছে আমি রিপোর্টও আপনাদের দেখবো না। মানে শুধুমাত্র যারা ক্লাসে আসবেন শুধুমাত্র তাদের রিপোর্ট গুলাই আমি নিব, আমি রিপোর্টও কোনো মার্কিং করব না। কারণ প্রতিদিন আমি যখন গিয়ে দেখি যে 5-6 জন 10 জন আসছেন ক্লাসে, অথচ পুরা ক্লাসে 35-40 জনের, তো সেই জিনিসটা আসলে কিন্তু মানে খুব একটা ভালো দেখায় না। আমি যখন বারবার আপনাদেরকে বলবো যে আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর একটা মার্ক থাকে, ঠিক আছে? সো এই জিনিসটা আমি জাস্ট বললাম, আমি আর কোনো রিকোয়েস্ট করব না। আপনাদের মন চাইলে ক্লাস করবেন, না হলে করবেন না, কিন্তু আমি রিপোর্টে আর কোনো মার্কিং করব না। রোল 11, 12, 13, 15, 16, Yes, ma'am. 17, Yes, ma'am. 18, 19, 20, 21, 22, Yes, ma'am. 20, 22. 23, Yes, ma'am. 24, Yes, ma'am. 25, 27, 29, 32, 35, Yes, ma'am. 36, Present, ma'am. 36. 38, 35.
35 দিয়েছি। 38, Yes, ma'am. 9, 40, Yes, ma'am. 42, Ma'am, 42. 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 46, Yes, ma'am. 47, 49. এই সেকশনে যারা দিয়েছেন লিভ নিতে পারেন। কেউ আছেন যে মিস করে গেছেন এই সেকশনে? ম্যাম 13। ম্যাম 17 দিছিলেন? ওকে, এই সেকশন আপনারা লিভ নিতে পারেন। ম্যাম আহ, 13 এই সেকশন। হ্যাঁ দিয়েছি। বি সেকশন, আচ্ছা বি সেকশনের রোল কল করবো এখন। আচ্ছা 51, Yes, ma'am. 52, Yes, ma'am. 53, Yes, 50, 54, Yes, ma'am. 56, 57, 57, ma'am. 58, Yes, ma'am. 58. 59, Yes, ma'am. 60, Yes, ma'am. 60. 63, 64, Yes, ma'am. 64. 65, 66, 68, 70, 71, 7, ma'am. 77, যাদের হয়ে গেছে লিভ নিতে পারেন। 78, Present, ma'am. Ma'am, 79, 78. 80, Present, ma'am. 81, 82, Yes, madam. 84, 83 ম্যাম। আচ্ছা 83, 82, okay, 84, 86, Yes, ma'am. 86. 87, 88, 90, সবাই Present, মিউট ma'am. করেন। ম্যাম 90। 91, Yes, ma'am. 92, 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 97, Yes, ma'am. 98, 99, Yes, ma'am. 99. 100। Yes. আচ্ছা বি সেকশন আপনারা লিভ নিতে পারেন। কেউ আছেন যে মিস করে গেছেন? বি সেকশন কেউ আছেন যে মিস করে গেছেন? ওকে ঠিক আছে, সবাই সুন্দর মতো চলে আসবেন ফ্রাইডেতে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই।